হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে নতুন আরেকটা রিয়াকশন ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব পাকিস্তান নাকি ভারত মহাকাশ গবেষণায় কে বেশি এগিয়ে আছে। মহাকাশ গবেষণায় পৃথিবীর কয়েকটা দেশ খুবই উন্নতির শিখরে পৌঁছে গেছে, যেমন আমেরিকা, চীন, তারপর রাশিয়া, এর পাশাপাশি ইন্ডিয়া। ইয়েস বন্ধুরা, ভারত কিন্তু ইসরো দিয়ে একের পর এক মানে চমক দিয়ে দিছে। বেশ কিছুদিন আগে ওনারা ১৭তম রকেট লঞ্চিং খুবই সাকসেসফুল ভাবে করতে পেরেছেন, এই সাফল্য স্পর্শ করতে পেরেছেন। তো ইসরোর ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। এবার পাকিস্তানের কথায় যদি আছি, ওনাদেরও কিন্তু মহাকাশ গবেষণা সংস্থা আছে, বাট সেভাবে পুরো পৃথিবীতে জানে না এই সংস্থার ব্যাপারে। ইভেন বাংলাদেশেও খুব কম লোকেই জানে যে পাকিস্তানে একটা মহাকাশ গবেষণা সংস্থা আছে। তো চলুন ভারত পাকিস্তানের এই মহাকাশ গবেষণা সংস্থার প্রতিদ্বন্দ্বিতা ব্যাপারে একবার দেখে আছি, কি কারণে, কোথায়, কিভাবে, কোন দেশ এগিয়ে আছে, কেনই বা এগিয়ে আছে, এই বিষয়টা একবার দেখে আছি। চলুন ভিডিওটি শুরু করি। লেটস গো। 1 2 3। একটা সময় এমন ছিল যখন পাকিস্তান স্পেস রেস এবং বিজ্ঞানের দিক থেকে ভারতের তুলনায় দুধাপ এগিয়ে ছিল। দুই ধাপ? হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্যি। যদিও তারপরে এমন কিছু ঘটনা ঘটে যে ভারত পাকিস্তানকে পিছনে ফেলে অনেক এগিয়ে যায়। আচ্ছা, কি ঘটনা? স্পেস এজেন্সি ব্যর্থ হওয়ার পিছনে এবং ভারতের ইসরোর লক্ষ্যে পৌঁছানোর পেছনে অন্যতম কারণ হলো পাকিস্তানের সেনা অধ্যক্ষদের ভুল সিদ্ধান্ত এবং ভারতের মহান বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানাবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা স্পেস ওয়ার সম্পর্কে জানার আগে আপনাদের এটা জানিয়ে দেব যে গোটা বিশ্বে কিভাবে এই স্পেস ওয়ার শুরু হয়েছিল। 1957 সালে রাশিয়া একটা বিস্ময়কর কাজ করে। রাশিয়া অর্থাৎ সেই সময়কার ইউএসএসআর মহাকাশে তাদের একটা স্যাটেলাইট পাঠায়। এই ঘটনার পর রাশিয়া গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। রাশিয়া সেই স্যাটেলাইটটার নাম ছিল স্পুটনিক 1। একদিকে রাশিয়া গোটা বিশ্বের নজরে উপরে উঠে গিয়েছিল, রাশিয়ায় আমেরিকা এই কাজটি করেছিল, রাশিয়ার কাছে হেরে গিয়েছিল, মানে এই সাফল্য পেয়েছিল। বন্ধুরা, শত্রু ফার্স্ট হয়ে গেলে কেমন লাগে সেটা হয়তো আপনারা জানবেন। ইউএসএসআর এর এই সাফল্যের পর আমেরিকা গভীর আঘাত পেয়েছিল এবং হতাশায় ভুগছিল। সেই হতাশা থেকে বেরোনোর জন্য আমেরিকা তাদের স্পেস মিশন লঞ্চ করে ফেলে। এইভাবে 1958 সালে নাসার প্রতিষ্ঠা হয়। তারপর মানে 57-58 এবং এক বছরের ব্যবধান মহাকাশ যুদ্ধে শীর্ষ স্থানে থাকার জন্য আমেরিকা চাঁদের মাটিতে মহাকাশচারীদের পাঠিয়ে দেয়। বন্ধুরা, এবার আপনাদের ভারত এবং পাকিস্তানের মহাকাশ যুদ্ধ অর্থাৎ ইসরো এবং সুপারগো সংঘাতের কথা জানাবো। সুপারগো? আচ্ছা, পাকিস্তানের স্পেস এজেন্সি সুপারগোর কথা বললে তারা ভারতের আগে মহাকাশে তাদের রকেট লঞ্চ করেছিল। পাকিস্তানের স্পেস এজেন্সির নাম হচ্ছে সুপারগো, প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা অনেকে হয়তো ইসরোর অনেক আগে পাকিস্তানের মতো এটা যাত্রা শুরু হয়েছিল। কিভাবে সম্ভব? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। পাকিস্তান এই সবকিছু সম্ভব করে তুলেছিল আমেরিকার সাহায্যে। আচ্ছা, রাশিয়ার সাফল্যের পর আমেরিকার প্রেসিডেন্ট এটাও ঘোষণা করেছিলেন যে তারা চাঁদের মাটিতে মানুষ পাঠাবেন। এটা অনেক বড় একটা কমিটমেন্ট ছিল। সেই কারণে আমেরিকার বিভিন্ন দেশকে তাদের অ্যালায়েন্স হিসেবে প্রয়োজন ছিল। সেই সময় আমেরিকার এশিয়াতে একটা পার্টনারের প্রয়োজন ছিল। আচ্ছা, স্বাভাবিকভাবেই ভারত আগে থেকে রাশিয়ার মিত্র দেশ হয়, আমেরিকা বাধ্য হয়ে পাকিস্তানকে তাদের মিত্র দেশ হিসেবে বেছে নেয়। পাকিস্তান এই সুযোগটাকে কাজে লাগায় এবং 1961 সালে পাকিস্তান তাদের স্পেস এজেন্সি সুপারগো প্রতিষ্ঠা করে। বন্ধুরা, এইভাবে আমেরিকার সাহায্যে পাকিস্তান 1961 সালে তাদের স্পেস প্রোগ্রাম লঞ্চ করে। এই সম্পূর্ণ মিশনটাতে নেতৃত্ব দান করেছিলেন পাকিস্তানের একজন জিনিয়াস ব্যক্তি, যার নাম হলো আব্দুল সালাম। তিনি পাকিস্তানের স্পেস এজেন্সি সুপারগোর ফাউন্ডারও ছিলেন, যার সঙ্গে পাকিস্তান অত্যন্ত অন্যায় কাজ করেছিল। কি করেছিল সেটা আপনাদের ভিডিও শেষে জানাচ্ছি। পাকিস্তান তাদের স্পেস প্রোগ্রাম লঞ্চ করার পর তার পরের বছর মহাকাশে একটা সাউন্ডিং রকেট পাঠায়। সেই সময় পর্যন্ত ভারতে কোনো স্পেস প্রোগ্রাম লঞ্চ হয়নি। ভারতের একজন মহান বিজ্ঞানী বিক্রম সারাভাই এটা ভালো করেই জানতেন যে বিনা পরিশ্রমে পাওয়া স্পেস টেকনোলজিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে, যার ফলে দূরদৃষ্টি সম্পন্ন বিক্রম সারাভাইয়ের পরিশ্রমের কারণেই ভারতে ইসরো প্রতিষ্ঠিত হয়। বিক্রম সারাভাই কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তিনি 1919 সালের 12ই আগস্ট গুজরাটের আহমেদাবাদ শহরে জন্মগ্রহণ করেছিলেন।
তিনি কেমব্রিজ গ্রাজুয়েট ছিলেন। বিক্রম সারাভাই সেই সময়কার ভারতের অন্যতম ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কসমিক রে ফিল্ডে এক্সপার্ট ছিলেন। তাকে একজন বিখ্যাত ব্যক্তি ডক্টর সিভি রামান ট্রেনিং দিয়েছিলেন। তার কাছে কেমব্রিজের ডিগ্রি ছিল। তিনি অনেক ধনী ছিলেন। তিনি চাইলে ভারতের বাইরে যে কোনো দেশে গিয়ে জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি ভারতে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই সময় তার একটা স্বপ্ন ছিল ভারতকে মহাকাশে পাঠানো। তিনি যখন এই কথাটা কয়েকজন ব্যক্তিকে বলেন, তখন তার এই কথা শুনে সবাই হাসতে শুরু করেছিল। একবার একটা বিদেশি সংবাদপত্রের পক্ষ থেকে বিক্রম সারাভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতের মতো গরিব দেশের মহাকাশে যাওয়ার কি প্রয়োজন। তখন বিক্রম সারাভাই বলেছিলেন যে ভারত এখন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, তাই আমাদের মহাকাশে যাওয়া প্রয়োজন। কারণ স্পেস প্রোগ্রাম এবং তার মিশন ভারতের ইকোনমি এবং ভারতের অর্থব্যবস্থায় সবথেকে বেশি সাহায্য করতে পারে, আর বাস্তবেও সেটাই হচ্ছে। তারপর সেই সমস্ত পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী রিসার্চ করে বিক্রম সারাভাই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায়। সেই সময় তার সামনে অনেক চ্যালেঞ্জ আসে, কারণ তখন ভারতের কাছে এত ইনফ্রাস্ট্রাকচার ছিল না। ভারতকে স্পেস সেন্টারের নেতৃত্ব দেওয়ার মতো তেমন কেউ ছিল না। সেই সময় ভারতের কাছে বিজ্ঞানীদের দেওয়ার মতো কোনো অর্থও ছিল না। বিক্রম সারাভাই এই সমস্ত সমস্যা উপেক্ষা করে এগিয়ে যেতে চেয়েছিলেন এবং ভারতের জন্য মহাকাশে যাওয়ার রাস্তা প্রস্তুত করতে চেয়েছিলেন। এই জন্য তিনি তার স্ট্রেংথ এবং নলেজকে কাজে লাগান। তিনি গোটা বিশ্বকে ভারতের স্পেস সেন্টারে ইনভেস্ট করার কথা বলেন। তিনি বলেন যে ভারতের কাছে জ্ঞান আছে, শিক্ষা আছে এবং এর ফলে বিশ্বের উন্নতি সম্ভব হবে। তিনি এই সব কিছু মুখে বলার পাশাপাশি কাজেও করে দেখান। সেই সময় ফ্রান্স বিনামূল্যে তাদের পেলোড আমাদের প্রোভাইড করেছিল। পৃথিবীর অনেক দেশ ভারতকে সাহায্য করেছিল। ফ্রান্স প্রথমে সাহায্য করেছিল। আমেরিকাও তাদের রকেট আমাদের হাতে তুলে দিয়েছিল। তারপর ভারত নিজের জ্ঞান, অনুভব এবং অভিজ্ঞতার সাহায্যে একটা বড় রকেট নির্মাণ করেছিল। 1963 সালের নভেম্বরে আমাদের দেশের প্রথম সাউন্ডিং রকেট লঞ্চ হয়। 1963 সালে প্রথম রকেট লঞ্চ হওয়ার সময় কিন্তু ইসরোর মতো কোনো অর্গানাইজেশন তখনও আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। এই ঘটনার কয়েক বছর পরে ইসরোর প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই সময় পর্বে ভারতের বিজ্ঞানীরা অন্যান্য দেশের স্পেস টেকনোলজি সম্পর্কে বুঝে তার মধ্যে নিজেদের জ্ঞান যুক্ত করে স্পেস টেকনোলজিতে ডেভেলপ করতে শুরু করে। শেষমেশ 1969 সালের 15 আগস্ট ইসরো প্রতিষ্ঠা হয়। ইসরো প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট শুরু করে দেয়। অর্থাৎ ভারতের কয়েকশো গ্রামের হাজার হাজার মানুষকে সেই সময় স্যাটেলাইটের মাধ্যমে শিক্ষাদান শুরু করা হয়। আমাদের প্রথম স্যাটেলাইট 1975 সালে লঞ্চ করা হয়েছিল, যার নাম ছিল আর্যভট্ট স্যাটেলাইট। আমাদের সরকার স্পেস প্রোগ্রামের গুরুত্ব বোঝেন এবং তারা ইসরোকে ফান্ডিং করতে থাকেন। তারপর 1983 সালে ইসরো আমাদের প্রথম স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম লঞ্চ করে। 1983 সালে ফার্স্ট স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম লঞ্চ করে। সেটা আপনারা এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন। এই সময় ইসরো তার প্রারম্ভিক অবস্থায় ছিল। শুরুতে সবসময় কঠিন হয় যে কোনো কিছু। পৃথিবী ভারতের জয় জয়াকার করছে। আমরা ইতিমধ্যেই চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে ইতিহাস রচনা করেছি। আমাদের রোভার চাঁদের মাটিতে ঘুরেছে। এমনকি আমরা মঙ্গল গ্রহেও পাড়ি দিয়েছি। চন্দ্রয়ান 3 সাফল্যের পরে ভারতের ভাগ্যটাই পাল্টে গেছে। টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট অনুযায়ী সৌদি আরব, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরের মতো দেশ ভারত এবং ইসরোর সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে চায়। বর্তমান সময়ে ভারতের কাছে সবথেকে কম খরচে মহাকাশে যাওয়ার যে টেকনোলজি সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে ইসরো। আর এই সব কিছুর মধ্যে পাকিস্তান স্পেস রেসে অনেক পিছিয়ে গেছে। বর্তমানে পাকিস্তানের কাছে একটা নিজস্ব স্যাটেলাইট লঞ্চিং সিস্টেম পর্যন্ত নেই। এই সব কিছু জানার পরে আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন উঠছে যে পাকিস্তানের স্পেস এজেন্সি তো আমাদের আগে শুরু হয়েছিল, তাহলে তাদের আজ এত খারাপ অবস্থা কেন? একদম বন্ধুরা, এর পেছনে সবথেকে বড় কারণ হলো পাকিস্তান এবং ভারতের চিন্তাভাবনার পার্থক্য। আমাদের বিজ্ঞানীরা কনস্ট্রাকটিভ ও মানুষের উপকারে আসবে এমন সব ইকুইপমেন্ট, স্পেস মিশন এবং টেকনোলজি ডেভেলপ করার দিকে গুরুত্ব দেন। অন্যদিকে পাকিস্তানের বিজ্ঞানীদের ওয়েপন ইন্ডাস্ট্রিতে ঢুকিয়ে দেওয়া হয়। তারা তাদের সমস্ত বাজেট ওয়েপন তৈরিতে ব্যয় করে দেয়। তাদের একটাই লক্ষ্য ছিল ভারতকে ধ্বংস করে দেয়া। পাকিস্তানের সমস্ত ডিপার্টমেন্টের মতো সুপার কোর রাজত্বও রিটায়ার্ড জেনারেলের কাছে ছিল, যার স্পেস এবং অ্যাস্ট্রোনমি সম্পর্কে কোনো সম্পর্কই ছিল না। অন্যদিকে ইসরো ডাইরেক্টরশিপ সবসময় কোনো কোয়ালিফাইড অ্যাস্ট্রোনমার অথবা কোয়ালিফাইড ফিজিসিস্টের কাছেই থেকেছে।
এইভাবে পাকিস্তানের ল্যাক অফ পলিটিক্যাল উইল, আর্থিক সংকট, উন্নত প্রযুক্তির অভাব, পাকিস্তানের রাজনীতিবিদ এবং মিলিটারি জেনারেলের প্রতিহিংসা পরায়ণ মনোভাবের জন্যই সুপারকোর এরকম বেহাল দশা হয়ে গেছে। পাকিস্তানের মহাকাশ সংস্থাকে যিনি দাঁড় করিয়েছিলেন, অর্থাৎ ডাইরেক্টর আব্দুল সালাম, তিনি পাকিস্তানের একজন প্রখ্যাত বিজ্ঞানী ছিলেন। কিন্তু 1974 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো একটা বিল পাশ করেন, যেখানে আহমেদি কমিউনিটির মানুষদেরকে নন মুসলিম বলে ঘোষণা করা হয়। এই বিলের কারণে ডক্টর আব্দুল সালামের মতো ব্যক্তিত্বকে সুপারকোর হেড পজিশন থেকে বের করে দেওয়া হয়েছিল। পাকিস্তানের এই কঠোরপন্থী মনোভাবের জন্য পাকিস্তানের আজকে অবস্থা সেটা তো আপনারা ভালো করেই জানেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, আমাদের দেশের বিজ্ঞানী এবং জওয়ানরাই হলো আমাদের দেশের আসল হিরো। সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে কোনো দেশের ভবিষ্যৎ এবং যে কোনো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আপনারা ফ্রান্স, রাশিয়া এবং আমেরিকাকে দেখলেই বুঝতে পারবেন। চীন থাকবে না এই লিস্টে। আলোচনা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভারতের আগেই পাকিস্তান তাদের সুপারগো প্রতিষ্ঠা করেছিল 1961 সালে। আর পাকিস্তানের এই প্রকল্পে ইনভেস্ট করেছিল আমেরিকার মতো দেশ। আর এই বিষয়টা দেখেই ইন্ডিয়া তাদের ইসরো প্রতিষ্ঠা করেছিল খুবই সিম্পল ওয়েতে। মানে রকেটের যে প্রোটোটাইপ শুরুর দিকে, সেটা গরুর গাড়িতে নিয়ে গেছিল ইসরোর বিজ্ঞানীরা। মানে ইসরো প্রতিষ্ঠার আগে যারা কাজ করেছিলেন ওনারা। আর ইসরো প্রতিষ্ঠার ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন তাকে তো আপনারা দেখলেনই। উনি ইন্ডিয়ার খুব নামি দামি একজন ব্যক্তিত্ব, মানে খুব ধনী ছিলেন উনি। আর অন্যদিকে পাকিস্তানের সুপারগো, যেটা খুব শুরুতে প্রচুর পরিমাণে নাম কামিয়েছিল, বাট পরে অভ্যন্তরীণ পলিটিক্সের কারণে এই সংস্থাটা আর দাঁড়াতে পারে নাই। আর যিনি এই সংস্থার প্রধান ছিলেন আব্দুল সালাম, উনাকেও ওনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে পাকিস্তান খুবই পিছিয়ে যায় আর অর্থনৈতিকভাবেও খুবই দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আর ইসরো একের পর এক চমক দেখিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। মানে দুইটা সংস্থার আকাশ পাতাল ব্যবধান এখন। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা? ইসরো সম্পর্কে আপনাদের কোনো ধারণা ছিল কিনা আগে থেকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর পাকিস্তানের এই সুপারগো সংস্থার ব্যাপারে আপনারা কিছু জানতেন কিনা তাও কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।